আনিশা। স্যার আমাদের স্কুলে পরীক্ষা চলতেছিল ওটার জন্য ও একটু আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছিল। গুড। সাদ, ইয়েস স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তানজিলা, জি স্যার। কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার বাসা কোথায় জানি বললা, তানজিলা? মানিকগঞ্জ। হ্যাঁ, মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। আনিশা, সাদ, সজীব, আমাদের কিন্তু জি স্যার। আহ, পড়া কিন্তু অনেক বাকি আছে। ইতিহাস সামাজিক বিজ্ঞানে কতটুকু সিলেবাস বলতে পারো? স্যার বাংলাদেশ, বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, প্রেক্ষাপটের পরিবর্তনের ব্যক্তির অবস্থান ও ভূমিকা, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, সম্পদের কথা। আচ্ছা, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এটা কি আমরা পড়েছিলাম? হুম। সাদ, নো স্যার। আমরা মাত্র 2 অধ্যায় পড়েছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, বাংলা আমাদের কতটুকু বাকি? বাংলা কি আমরা 6টা অধ্যায় আছি? সজীব, জি স্যার। বাংলা কি আমরা 6টা অধ্যায় আছি? বাংলা বাংলা না স্যার, এখনো আমাদের একটা গল্প বাকি আছে। মানে অনলি একটা গল্প বাকি আছে, তাই আর বেশি বাকি নাই, তাই তো? জি স্যার। আচ্ছা, আমাদের ইতিহাস ক্লাসগুলো বেশি করতে হবে, বাংলা বেশি ক্লাস করব না। কারণ হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে আগামী মাসের 25 তারিখের মধ্যে শেষ করতে। অক্টোবর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর আগামী মাসের, মানে হচ্ছে সিলেবাস শেষ করতে তো। পরীক্ষা তো, কারণ হচ্ছে আমাদের এর আগে সিলেবাস শেষ করতে হলে সময় তো বেশি নাই। ক্লাস আছে কয়টা আর? 4-5টা ক্লাস আছে, তাই না? 5টা ক্লাস আছে। তো আমাদের কি করতে হবে হচ্ছে ইতিহাসটা পড়তে হবে বেশি। আর বাংলাটা হচ্ছে, বাংলাটা বাংলাটা বেশি দিন ক্লাস নিব না। বাংলা ক্লাস একটা হয়তো নিব, কিন্তু ইতিহাস ক্লাস বেশি নিতে হবে। অথবা বাংলা ইতিহাস ক্লাসের মধ্যে বাংলা কিছুক্ষণ আলোচনা করতে হবে, কারণ বাংলা বেশি পড়া হয়ে গেছে। আচ্ছা, সজীব, আনিশা, জি স্যার। ওয়াফিয়া, ওয়াফিয়া কেমন আছো ওয়াফিয়া? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। এই মাইশাত কি নতুন এসেছো? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। মাইশাত, বাসা কোথায়, বাড়ি কোথায়, কোন স্কুলে পড়ো? স্যার আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর, আমি থাকি বসুন্ধরাতে আর বিকারুন্নাস স্কুলে পড়ি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে 2 অধ্যায় পড়ে ফেলেছি, এখন 3য় অধ্যায় পড়বো। ঠিক আছে, তাইলে আমরা একটু পড়ি। আহ আনিশা, আছো? আনিশা কি চলে গেছে, না আছে? স্যার একটু পড়ো। সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। নীলা ক্লাসে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ওর বন্ধুরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নীলার কান্না কিছুতেই থামছে না। এমন সময় খুশি আপা এলেন। তিনি জানতে চাইলেন, কি হয়েছে নীলা, কাঁদছো কেন? তাতে নীলার কান্নার বেগ আরো একটু বাড়লো। নীলার বন্ধুরা খুশি আপাকে জানালো, তা হলো বড় বোন ছিল নীলার সবচেয়ে প্রিয় মানুষদের একজন। কয়েকদিন আগে সেই বোনের বিয়ে হয়ে গেছে, বোন শ্বশুর বাড়ি চলে গেছে। আজ কথা প্রসঙ্গে ফ্রান্সিস তার বোনের কথা জিজ্ঞেস করতেই হঠাৎ করে নীলা কাঁদতে শুরু করে। খুশি আপা নীলাকে জড়িয়ে ধরে বললেন, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট। তোমার দুঃখে আমাদের সবারই খুব মন খারাপ হচ্ছে, কিন্তু এমন কষ্ট শুধু তোমার একার নয়, আমাদের সমাজে প্রায় সবারই এমন কষ্টের অভিজ্ঞতা রয়েছে। নীলা একটু শান্ত হলে খুশি আপা বললেন, চলো আমরা দলগতভাবে একটা লেখা থেকে কিছু অংশ পড়ি। আজ থেকে প্রায় 130 বছরেরও বেশি আগে রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছিলেন। খুশি আপার কথা শুনে নীলা কান্না থামিয়ে কৌতূহলী হয়ে উঠল।
ছিন্নপত্র। রবীন্দ্রনাথ ঠাকুর। বোধহয় বয়সে 12-13 হবে, কিন্তু একটু হৃষ্টপুষ্ট হওয়াতে 14-15 দেখাচ্ছে। ছেলেদের মতো চুল ছাঁটা, তাতে মুখটি বেশ দেখাচ্ছে। এমন বুদ্ধিমান, সুপ্রতিভত এবং পরিষ্কার সরল ভাব, ছেলেদের মতো আত্ম সম্বন্ধে সম্পূর্ণ অচেতন ভাব, এবং তার সঙ্গে মাধুরী মিশে ভারী নতুন রকমের একটি মেয়ে তৈরি হয়েছে। অবশেষে যখন যাত্রার সময় হলো, তখন দেখলুম আমার সেই চুলছাঁটা গোলগাল হাতের বালা পরা উজ্জ্বল সরল মুখশ্রী মেয়েটিকে নৌকায় তুললে। বুঝলুম বেচারা বোধহয় বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাচ্ছে। নৌকা যখন ছেড়ে দিলে মেয়েরা ডাঙায় দাঁড়িয়ে চেয়ে রইল। দুই একজন আঁচল দিয়ে ধীরে ধীরে নাক চোখ মুছতে লাগলো। একটি ছোট মেয়ে, খুব এঁটে চুল বাঁধা, একটি বসি বসিয়সীর কোলে চড়ে তার গলা জড়িয়ে তার কাঁধের উপর মাথাটি রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। যে গেল বোধহয় এ বেচে এ বেচারি দিদিমণি। এর পুতুল খেলায় বোধহয় মাঝে মাঝে যোগ দিত, বোধহয় দুষ্টুমি করলে মাঝে মাঝে সে একে টিপিয়েও দিত। সকালবেলার রৌদ্র এবং নদীর তীর এবং সমস্ত এমন গভীর বিষাদে পূর্ণ বোধ হতে লাগলো। মনে হলো সমস্ত পৃথিবীটা এমন সুন্দর, অথচ এমন বেদনায় পরিপূর্ণ। বিদায়কালে এই নৌকা করে নদীর স্রোতে ভেসে যাওয়ার মধ্যে যেন আরো একটু বেশি করুণা আছে। অনেকটা যেন মৃত্যুর মতো তীর থেকে প্রবাহে ভেসে যাওয়া যারা দাঁড়িয়ে থাকে, তারা আবার চোখ মুখ ফিরে চোখ মুছে ফিরে যায়। যে ভেসে গেল সে অদৃশ্য হয়ে গেল। পরে শেষে মিলি বলল, এটা তো নীলার বড় বোনের শ্বশুর বাড়ি চলে যাওয়ার মতো একই রকম ঘটনা মনে হচ্ছে। আচ্ছা, গল্পের হ্যাঁ, ছোট তুমি থামো। মেয়েটা। আনিশা, তুমি থামো। মাইশাত পড়ো, মাইশাত। মাইশাত পেয়েছো? ওর পরে মাইশাত। স্যার ও কোথায় থেমেছি আমি না খেয়াল করিনি। পড়া শেষ শেষ হলে মিলি বলল, এখান থেকে পড়ো। পড়া শেষ হলে নীলি বলল, এটা তো নীলার বড় বোনের শ্বশুর বাড়ি চলে যাবার মতো একই রকমের ঘটনা মনে হচ্ছে। গল্পের ছোট মেয়েটাও নীলার মতো ভীষণ কষ্ট পাচ্ছে। সাবা বলল, আরো কয়েকজন মেয়েও কাঁদছে। রফিক অবাক হয়ে বলল, আচ্ছা, সবাই যখন এতই কষ্ট পাচ্ছে, তখন মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে কেন? নীলা বলল, আমার বোনের বিয়ের পরও আমি একই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, সবাই আমিও বলেছে এটাই আমিও নিয়ম। আমিও এই হুম, ঠিক আছে। সবাই বলেছিল এটাই নিয়ম, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়। ওমেরা বলল, সব মেয়েদের তো শ্বশুর বাড়িতে যেতে হয় না। গারো সম্প্রদায়ে, বেদে সম্প্রদায়ে বিয়ের পর ছেলেরাই মেয়েদের বাড়িতে চলে আসে। বুসা জিজ্ঞাসা করলো, ভিন্ন ভিন্ন সম্প্রদায় এমন ভিন্ন রকম ব্যবস্থা কেন? খুশিয়াপা বললেন, দারুণ আলোচনা জমে উঠেছে, তোমরা অসাধারণ কিছু প্রশ্ন তুলেছো। আচ্ছা, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে চলো আমরা আরো একটা মজার ছবি দেখে নিই। পাশাপাশি তোমরা জেনে রেখো, আজকাল শহরে অনেকেই আর শ্বশুর বাড়িতে যেতে হয় না। তারা বাল্য বিয়ের বিরুদ্ধে আইন রয়েছে, এমনকি বাল্য বিয়ে ঠেকাতে স্বয়ং মেয়েরা উদ্যোগী হয়েছে। স্থানীয় প্রশাসন, এলাকার আলোকিত ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মিডিয়া জনসাধারণের মাঝে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেছে এবং এটি যে আইনত অপরাধ সে বিষয়ে ধারণা দিচ্ছে। আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ, কিছু ইয়ে আছে যে শিশুর জন্ম হলে সবাই বলে মিষ্টি খাওয়াও। হুম। এবং তার বিয়ে হলে আত্মীয় স্বজনরাও বলে যে মিষ্টি খাওয়াও। হ্যাঁ। শিশুর জন্মদিন এলে বন্ধুরা বলে, তোমাদের জন্মদিন এলে বলে না মিষ্টি খাওয়াও? হুম। ট্রিট দাও, বলে না? জি চাকরি স্যার। পেলে বন্ধুরা বলে মিষ্টি খাওয়াও। যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে সবাই, তখনও বলে যে মিষ্টি খাওয়াও। শিশু ভালো স্কুলে ভর্তি হলে বন্ধুরা বলল, হ্যাঁ, মিষ্টি খাওয়াও, তুমি তো ভালো জায়গায় চান্স পেয়েছো, ভালো স্কুলে ভর্তি হয়েছো। হ্যাঁ। আচ্ছা, আহ ঠিক আছে। এরপরে তানজিলা পড়ো। হুম। খুশিয়াপা বললেন, এই ছবির মতো ঘটনা কি তোমরা কখনো দেখেছো? ফাতেমা বলল,
আমার পাশের বাড়িতে একটা বাচ্চা জন্মেছিল। ওদের বাড়ি থেকে পাড়ার সবাইকে মিষ্টি খাইয়েছিল। গণেশ বলল, আমার বড় বোনের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর বাবা মা সবাইকে মিষ্টি দিয়েছিল। আয়েশা বলল, আমার ছোট মামা চাকরি পাওয়ার পর আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিলেন। খুশি আপা বললেন, এই ঘটনাগুলো আলাদা আলাদা, কিন্তু সবগুলো ঘটনার মধ্যে একটা মিল আছে। আয়েশা বলল, হ্যাঁ আপা, সবগুলোই আনন্দের খবর। খুশি আপা বললেন, ভালো কিছু হলে অন্যদের মিষ্টি মুখ করানো আমাদের সমাজের একটা নিয়ম। এবার চলো একটা মজার কাজ করি। খুশি আপা ওদের নিচের ছবিগুলো দেখিয়ে জানতে চাইলেন ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। ওরা ছবি দেখে বর্ণনা দিল, কারোর সাথে দেখা হলে সালাম বিনিময় করা, বড়দের হাতে পায়ে হাত দিয়ে সালাম করা, মালা বদল, পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া। খুশি আপা, এগুলো আমাদের সমাজে প্রচলিত নিয়ম। এরকম আরো অনেক এরকম আরো কোনো নিয়মের কথা কি তোমাদের মনে পড়ছে? আয়েশা, 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া। মোজাম্মেল, বেদে সম্প্রদায়ে বিয়ের সময় ছেলেদের গাছের উঁচু ডালে বসে থাকা। আনাই, সাংগ্রাইয়ের সময় মারমাদের পানি খেলা। ফ্রান্সিস, প্রথম পরা দাঁত বালিশের তলায় রেখে দেওয়া। সালমা, জন্মদিনে কেক কাটা। মাহবুব, টয়লেট ব্যবহার করার পর পরিষ্কার করে রাখা। খুশি আপা বললেন, বাহ, তোমরা আমরা তো দেশি বিদেশি অনেক সামাজিক নিয়মের কথাই জানি। এবার চলো এগুলো নিয়ে একটা মজার কাজ করি। প্রত্যেকে পরের পৃষ্ঠার ছকটা ব্যবহার করে আমাদের পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে তারা কোন কোন সামাজিক নিয়ম মেনে চলে তার একটা তালিকা তৈরি করি। এসব নিয়ম কানুন তারা কোথা থেকে জানতে পেরেছেন, নিয়ম না মানলে কি হতে পারে, এসব প্রশ্নের উত্তর জেনে নিই। শক্তিতে উদাহরণ হিসেবে একটি সামাজিক নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। আমরা যতগুলো খুঁজে পাবো সবগুলোতে এই তালিকায় যোগ করে আর প্রশ্ন করে উত্তরও জেনে নিব। আমরা আরো বেশি ঘর এঁকে যতগুলো সম্ভব সামাজিক নিয়ম এই তালিকায় যুক্ত করব। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। রম্য, তাহলে এখানে দেখো, সামাজিক তালিকা গুলো দেওয়া আছে। তালিকার মধ্যে হচ্ছে বড়দের শ্রদ্ধা করা, আর কি কি হতে পারে? সাদাব বলো তো, আর কি হতে পারে? সামাজিক তালিকা, সামাজিক নিয়মের তালিকা আর কি হতে পারে? স্যার সত্য কথা বলা। সত্য কথা বলা, রাইট, ঠিক বলেছো। আনিশা বলো একটা। আনিশা আছো? অন্যের অন্যের জিনিস জিজ্ঞেস না করা ছাড়া হয়। হ্যাঁ, অন্য জিনিস ব্যবহার করতে অনুমতি নেওয়া। যখন তুমি লিখবা ল্যাঙ্গুয়েজটা এমন হবে। থ্যাংক ইউ। আহ ওয়াফিয়া বলো, ওয়াফিয়া একটা বলো। ওয়াফিয়া আছো? সাদ একটা বলো, সাদ একটা নিয়ম বলো। স্যার। সাদা আছো, ক্লাসে আছো? ইয়েস স্যার। হ্যাঁ, একটা নিয়মের কথা বলো, সামাজিক নিয়মের তালিকা আমরা নিচ্ছি। ওরা তো কয়েকটা বলেছে, তুমি একটা বলো। ছোটদের স্নেহ করা। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা তালিকার মধ্যে পড়ে। আচ্ছা, নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে, কোথা থেকে জেনেছো? এটা তোমরা পারবা। যেমন বড়দের ছোটদের স্নেহ করা, এটা বাবা মা বলেছে। বড়দের শ্রদ্ধা করা, এটা বাবা মা বলেছে। আর তোমরা কি বললা? আর কি বলেছো? যে সত্য কথা বলো, এটাও বাবা মা বলেছে, তাই না? বাবা মা বলে দিয়েছে তোমাদেরকে। আর কি বলেছো? অনুমতি ছাড়া কারো বস্তুতে হাত দেওয়া। হ্যাঁ, অনুমতি ছাড়া, এটাও তোমার আব্বু আম্মুর ফ্যামিলি এডুকেশন, বাবা মা শিখিয়ে দিয়েছে। এটাও একটা পারিবারিক শিক্ষা। পরিবার থেকে এটা শিখে যে হ্যাঁ, এই তুমি কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরবা না। এটা একটা পারিবারিক শিক্ষা। এই নিয়ম পালন না করলে কি হতে পারে? সবাই অপছন্দ করবে, অভদ্র বলবে, এগুলোই আসলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আহ সাদ পড়ো, তুমি সাদ।
কয়েকদিন পর শ্রেণীকক্ষে সবাই অনেকগুলো সামাজিক নিয়মের তালিকা নিয়ে হাজির হলো। খুশি আপা বললেন, অসাধারণ কাজ করেছো তোমরা। সবার উপস্থাপন শেষে বোঝা গেল অধিকাংশ মানুষ সামাজিক নিয়ম কানুনগুলো জেনেছে তাদের পরিবার, পাড়াপড়শি এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে। সবাই জানে এসব নিয়ম কানুন মেনে না চললে আইন কোনো শাস্তি দেয় না, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ এসব নিয়ম না মানা মানুষদের অপছন্দ করে। এবারে উপরের ছকটি ব্যবহার করে চলো আমরাও কাজটি করি। নিজেরা দেখে নিই, যাদের কাছে জিজ্ঞেস করে তালিকাটি তৈরি করছি তারা নিজেরা এসব নিয়মকানুনের বিষয়ে কি মনে করেন, তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছেন, এসব নিয়ম না মানলে কি হয়। খুশি আপা এবার বললেন, সমাজের এই অলিখিত নিয়মকানুনগুলোকে সামাজিক রীতিনীতি বা সংস্কার বলে। সামাজিক রীতিনীতি আমাদের বলে দেয় কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কার সাথে একজন মানুষকে কি ধরনের আচরণ করতে হবে। এগুলো মেনে চলবার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, কিন্তু কেউ না মানলে সমাজে মানুষ তাকে অপছন্দ করতে পারে। শিহান বলল, আচ্ছা হ্যাঁ, একটু থামো। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আহ, সামাজিক রীতিনীতি আসলে কি। সামাজিক রীতিনীতি আমাদেরকে বলে দেয় যে এখানে সিচুয়েশনটা কি, পরিস্থিতিটা কি, এখানে আমাকে কি কথা বলতে হবে, যে কোন পরিবেশে আমি ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে শিক্ষকের সাথে কি ধরনের বিহেভ করতে হবে, আমি বাজারে গেলাম, বাজারের ওনার সাথে কি ধরনের বিহেভ করতে হবে, আমি রাস্তায় চললাম, রাস্তায় আমাদের কি কি ধরনের বিহেভ করতে হবে, কোন ধরনের আচরণ করতে হবে। এই বিষয়গুলো তোমাকে তুমি হচ্ছে জানবা কিভাবে, সামাজিক যে রীতিনীতি সমাজে যেটা প্রচলিত আছে এটাই, এটার মাধ্যমে। আর এগুলো মেনে চলবার জন্য কোনো আইন নেই, এগুলোর জন্য তোমাকে জেলে নিয়ে যাওয়া হবে না, হ্যাঁ এটা এমন করেছো, এটা এমন করেছো, আসো জেলে যাও। হ্যাঁ, তাছাড়া তোমার বিরুদ্ধে কোনো মামলা হবে না বা তোমাকে বড় ধরনের কোনো শাস্তি হয়তো পাবা না। হ্যাঁ, কিন্তু এটা বাধ্যবাধকতা নেই, কিন্তু এগুলো যদি না মানে মানুষ কিন্তু খুবই অপছন্দ করে। হুম, এগুলো তোমাদেরকে, যেমন শিক্ষকের সাথে তুমি খারাপ ব্যবহার করলে, শিক্ষক তোমাকে এখন কি আর মারার সময় আছে? কেউ ব্যাট দিয়ে তো মারে না, মারে? তোমাদের স্কুলে মারে ব্যাট দিয়ে? নো স্যার। বাবা, মারে না, আমার তার স্কুলে তো কথা দিয়ে মানে, হ্যাঁ। তার কথা দিয়ে মানে। ও আচ্ছা, কথা দিয়ে মারে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কথা দিয়ে মারে তো, কিন্তু এটা হচ্ছে যে তুমি যদি এই সমাজের এই নিয়মগুলো না করো, তাহলে কিন্তু তোমাকে কথা দিয়ে করবে। হ্যাঁ ঠিক আছে, মানুষ তো তোমাকে ট্রিট করতে পারে বিভিন্ন কথা দিয়ে। হ্যাঁ, তো এই জন্য এটাই বলেছে যে এগুলো হচ্ছে কেউ না মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে, সমাজের মানুষ আসলে পছন্দ করে না তাকে। হ্যাঁ, এর কেমন করছে, হ্যাঁ এই বিষয়গুলো এখানে বলা আছে। আচ্ছা হ্যাঁ, তারপরে পড়ো স্যার। শিহান বলল, কিন্তু আমরা যে দেখলাম আমাদের বন্ধু নীলা ও তার পরিবার, এমনকি রবীন্দ্রনাথের গল্পের মানুষগুলো রীতিনীতি মেনে চলতে গিয়ে অনেক কষ্ট পেল। সাবা বলল, এবার এটাও তো দেখলাম অনেক রীতিনীতি আমাদের আনন্দ দিচ্ছে, অনেক উপকারেও লাগছে, যেমন বড়দের শ্রদ্ধা করা, বসার জায়গা দেওয়া, টয়লেট ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে বের হওয়া ইত্যাদি। খুশিয়াপা বললেন, তোমরা ঠিকই বলেছ, সমাজে প্রচলিত কিছু রীতিনীতি অনুসরণ করা অনেক সময় কষ্টকর হলেও বেশিরভাগ রীতিনীতি আমাদের জন্য উপকারী। চলো এবার তাহলে আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি তা বিশ্লেষণ করে ভাবনা চিন্তা করে দেখে আমাদের সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্যগুলো কি। সবার আলোচনা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো পাওয়া গেল। সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য। সাউন্ড আসে সামাজিক স্যার, সমাজ একটা সাউন্ড আসে তোমার থেকে। সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য। সামাজিকভাবে তৈরি হয় এগুলো: 1. সামাজিকভাবে তৈরি হয়। 2. এগুলো সমাজের একটি অপরিহার্য অংশ। 3. এগুলো ভালো হতে পারে, মন্দ হতে পারে। 4. একই বিষয়ে ভিন্ন ভিন্ন এলাকায় অথবা দেশে আলাদা রকমের সামাজিক রীতিনীতি হতে পারে। 5. অধিকাংশ ক্ষেত্রে এগুলো হলো অলিখিত নিয়মকানুন। 6. সমাজের অধিকাংশ মানুষ চেষ্টা করে সামাজিক রীতিনীতি মেনে চলতে। 7. সমাজে নির্দেশমূলক ও নিষেধমূলক এই দুই ধরনের রীতিনীতি দেখা যায়। নির্দেশমূলক রীতিনীতি মানুষকে কোনো কাজ করার ব্যাপারে নির্দেশ দেয়, আর নিষেধমূলক রীতিনীতি কোনো কোনো বিশেষ কাজ করতে নিষেধ করে থাকে। আচ্ছা, ভূষ- তোমরা নোট ডাউন, হ্যাঁ পারো। তোমরা নোট ডাউন ভূষ- করতে পারো পরীক্ষার জন্য। এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য লেখো। বুঝেছো সবাই?
জি এই স্যার। ছেলে মেয়ের সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য লিখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ। স্যার এক্সাম কোন মান্থে হবে? হ্যাঁ। এক্সাম কোন মাসে হবে? কি আমাকে একটু কোচিং বলো। এর পরীক্ষা ইয়েস স্যার। আগামী মাসের শেষের দিকে শুরু হতে পারে। কোচিং এর পরীক্ষা, হ্যাঁ, আগামী মাসের শেষের দিকে। আচ্ছা। আহ তো কোচিং এটা সবার পরীক্ষার জন্যই, বার্ষিক পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট যে দিতে পারে, যেহেতু আমাদের অধ্যায় হচ্ছে সামাজিক রীতিনীতি সম্পর্কিত। সামাজিক রীতিনীতি বৈশিষ্ট্য লেখো, এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, বুঝটা বললো রীতিনীতি বৈশিষ্ট্য তো বুঝলাম, কিন্তু এগুলো আসলে সমাজে কি কাজ করে সেটা ভালো করে বুঝতে পারছি না। খুশি আপা বলেন চলো তাহলে আলোচনা করে বুঝে নেই সমাজের সামাজিক রীতিনীতির ভূমিকা কি। আচ্ছা, সজীব পড়ো। এটা জি প্রশ্ন স্যার। আসতে পারে, সমাজের সামাজিক রীতিনীতির ভূমিকা আলোচনা করো। হ্যাঁ। হ্যাঁ, সমাজ পড়ো। সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা, সমাজের মানুষ আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয়। সমাজ যাতে সবকিছু ঠিক মতো কাজ করে তা নিশ্চয় করতে ভূমিকা পালন করে। মানুষের সমাজে গড়ে তোলার যে মূল উদ্দেশ্য সবাইকে নিয়ে ভালো থাকা তা অর্জনে ভূমিকা রাখে। সামাজিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে। সামাজিক বিচারে সফলতার মানদণ্ড তৈরি করে। মানুষের মাঝে সফলতার অনুভূতি তৈরি করতে সহায়তা করে। গৌ- গৌতম আচ্ছা, তাহলে বলল আমরা এখানে কি? থামো। তাহলে আমরা এখানে পেলাম যে আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয়, এটার ভূমিকা। আর হচ্ছে সমাজে যাতে সবকিছু সবকিছু ঠিক মতো কাজ করে, এই ভূমিকা পালন করে সামাজিক রীতিনীতি। আর হচ্ছে মানুষ মানুষের সমাজ গড়ে তোলার যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যে সবাইকে ভালো থাকা তা অর্জনে ভূমিকা রাখা, এটা হচ্ছে সামাজিক রীতিনীতির ভূমিকা। সামাজিক মূল্যবোধ মানে সামাজিক যে মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে। সামাজিক মূল্যবোধ হচ্ছে কি, মূল্যবোধ হচ্ছে যে আচার আচরণের সমষ্টি হচ্ছে মূল্যবোধ। সামাজিক সামাজিক বিচারের সফলতার মানদণ্ড তৈরি করে। আচ্ছা, তারপরে পড়ো। কিন্তু আমরা বুঝতে পারছি না সমাজের সবাই এক ধরনের রীতিনীতি বা নিয়ম কানুন মেনে চলে কেন। খুশি আপা বললেন, খুবই ভালো প্রশ্ন করেছো। তোমরা যখন এমন সুন্দর সুন্দর প্রশ্ন করো তখন আমার আমার খুব আনন্দ হয়। চলো আমরা দলে আলোচনা করে কয়েকটি বিষয় খোঁজার চেষ্টা করি। পরিবার ও স্কুলের রীতিনীতি বা নিয়ম কানুন মেনে মেনে না চললে কি কি হতে পারে। আমরাও নি- আমরাও নিজের শক্তি পূরণ করি। আচ্ছা, এখানে দেখো পরিবারের নিয়ম কানুন মেনে না চললে কি কি হতে পারে। তাহলে আহ রাজেশ্বর আছো? রাজেশ্বর, ইয়েস স্যার। লেট করলে তো দেরি হয়ে যায়। রাজেশ্বর, স্যার, লেট করলে দেরি হয়ে যায়। রাজেশ্বর বলো, পরিবারের নিয়ম কানুন মেনে না চললে কি ধরনের কি হতে পারে। এই বিশৃঙ্খলা তো তৈরি হতে পারে। আচ্ছা, কি কি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কি কি হতে পারে, এটা তালিকা চাচ্ছি আমি। মানে পারিবারিক রীতিনীতি হারিয়ে যেতে পারে। তারপর তারপরে মা বাবার সঙ্গে বেয়াদবি, কথা বলা শুরু করতে পারে এরকম, মানে কথা না শুনলে এরকম। হুম। আচ্ছা, হাফসা, জি স্যার। আকাশে কি নতুন চাঁদ উঠেছে? স্যার আমি দেখিনি। ও আচ্ছা, আমি ভাবছি যে আকাশে নতুন চাঁদ উঠেছে। বৃষ্টির মধ্যে কি চাঁদ উঠে? নো স্যার। তাহলে এতদিন কোথায় ছিলে? স্যার আমার একদিন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, আর গত বৃহস্পতিবার হচ্ছে আমি অনেক সিক ছিলাম। আচ্ছা, হাফসা বলো, স্কুলের নিয়ম কানুন মেনে না চললে কি হতে পারে হাফসা? স্যার স্কুল খারাপ বলে মানুষ হেয় প্রতিপন্ন করতে পারে। আর কি হতে পারে? আর হচ্ছে স্কুলের শৃঙ্খলা নষ্ট হতে পারে। তারপর হুম। হচ্ছে স্কুলের পরিবেশ খারাপ হতে পারে বা স্কুলে অশান্তি হতে পারে।
হ্যাঁ, ওয়াফিয়া বলো, পরিবারের নিয়ম কানুন না মেনে চললে কি হতে পারে? একটা কারণ বলো ওয়াফিয়া। পরিবারের সদস্যরা কষ্ট পাবে। রাইট। তোমার ভাই কি কষ্ট পায়? তোমার ভাইয়ের নাম কি? ফাহিম। হ্যাঁ, আরেকটা নাম আছে তো তোমার ছোট ভাই। তোমার ছোট ভাই আমাদের কোচিং এ পড়ে না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা এরপরে যাচ্ছি। ওয়াফিয়া পড়ো, তারপরে পড়ো। সবাই ছকটি পূরণ করে দলগতভাবে তাদের কাজ উপস্থাপন করলো। সবাই খুব সুন্দর উপস্থাপনের পর খুশি আপা প্রচলিত রীতিনীতি মেনে চলার কিছু কারণ তুলে ধরলো। প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার কারণ: ১. রীতিনীতি নানাভাবে সমাজের মানুষের উপকার করে। রীতিনীতি সমাজের বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পরিবেশে কি ধরনের আচরণ করতে হবে তা শিখতে সহযোগিতা করে। ভালো আচরণ বা খারাপ আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। সমাজের দৈনন্দিন জীবনযাপনের শৃঙ্খলা রক্ষা করে। ২. মানুষ সাধারণ পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু পরিচিত জন সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। তাই সে সবার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয়। সমাজের অধিকাংশ মানুষ সামাজিক রীতিনীতি মেনে চলে বলে 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 কারোর যদি রীতিনীতি নিয়ে কোনো ভিন্ন মত থাকে তবু সবার মতামত মেনে নেয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আহ, মার্জিয়া পড়ো, হাফসা মার্জিয়া। ৩. মানুষ সাধারণত অধিকাংশ মানুষের কাজ বা চিন্তাকে সঠিক মনে করে। কোনো মানুষের পক্ষে অধিকাংশ মানুষের পছন্দের আচরণ কি তা জানা সম্ভব নয়। মানুষ তার আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের আচরণ ভেবে ভুল করে। ফলে আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের পছন্দের আচরণ ভেবে তাদের আচরণ বা রীতিনীতি মেনে চলে। ৪. মানুষ সাধারণত দলে চলতে পছন্দ করে। একটা দলের সামনের অংশ যেদিকে যায় পেছনের অংশ পেছন থেকে দেখতে না পেয়েও সেদিকেই যায়। একইভাবে সমাজের মানুষও পূর্বপুরুষরা যেসব রীতিনীতি মেনে চলেছে তা বিচার বিশ্লেষণ না করে অনুকরণ করে। ৫. সাধারণত বিভিন্ন চিন্তার মানুষেরা সমাজে নিজেদের সংখ্যালঘু বা সংখ্যায় কম বলে মনে করে, আর অন্যদের সংখ্যায় বেশি বা সংখ্যাগরিষ্ঠ বলে মনে করে। শেষ পর্যন্ত নিজের রীতিনীতি বদলে ফেলে অন্যদের রীতিনীতি মেনে নেয়। ৬. অধিকাংশ মানুষ কেমন রীতিনীতি পছন্দ করে সে সম্পর্কে মানুষ একটা অনুমান করে। প্রায়শই সে ধারণা ভুল হলেও সে সেই অনুমান অনুসারে রীতিনীতি মেনে চলে। ৭. প্রচার মাধ্যমে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিগণ যে রীতিনীতি মেনে চলে তা দেখে তরুণ প্রজন্ম সেটা দ্বারা প্রভাবিত হয়। ৮. সমাজ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের উপর রীতিনীতি মেনে চলার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে সামাজিক রীতিনীতিগুলো আসলে কেন মেনে চলার কারণ কি, কেন আমরা মেনে চলবো। এখানে সমাজের অনেক বাধ্যবাধকতা আছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে। তোমরা কি বুঝতে পেরেছো যে রীতিনীতিগুলো কেন আমাদের আহ মানা, রীতিনীতি মেনে চলা কেন উচিত? বুঝতে পেরেছো কেন আমরা মানতে বাধ্য? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কেননা হচ্ছে আমাদের অনেক পড়া আছে বাকি, বুঝছো? মানে কতগুলো অধ্যায় আছে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে সিস্টেমটা তো আমাদের নতুন এসেছে। তোমরা কি বুঝতে পেরেছো? আসলে আমাদের তো এই সিস্টেমে পরীক্ষা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এভাবে ছিল না। এখন নতুন ভাবে সরকার থেকে বলা হয়েছে। আর এজন্য সময়টা 1 মাস আবার চলে গেল, আন্দোলন টান্দোলন, এই আর কি, অনেকগুলো ক্লাসও তোমরা মিস করেছো এটার জন্য। আচ্ছা, ঠিক আছে। এরপরে আহ সাদাফ আছো? সাদাফ, সাদাফ, Yes, sir. মূল্যবোধ এখান থেকে একটু পড়ো তো, সাদাফ। মূল্যবোধ। পরদিন শ্রেণীকক্ষে এসে খুশি আপা বললেন, চলো আমরা বই থেকে
আরো কিছু ছবি দেখি, ক্লাসের সবাই মিলে নিচের ছবিগুলো দেখবো। আচ্ছা ছেলেরা, ছবি তোমরা কি মানে ক্যামেরা অন করতে অস্বস্তি ফিল করতেছো? ছেলেরা ছেলেরা ছেলে মানুষ তো ক্যামেরা অন করতে পারো, ক্যামেরা অফ রাখলে কি ভালো হয়? ঠিক আছে, পড়ো। সাদা পড়ো। ছবি দেখা শেষ হলে খুশি আপা সবাইকে দলে বিভক্ত হয়ে ছবিগুলো থেকে কি বোঝা গেল তা আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বললেন। সবাই তখন দলে বিভক্ত হয়ে নিচের ছক ব্যবহার করে তাদের চিন্তাগুলো সাজিয়ে সবার সামনে উপস্থাপন করল। আচ্ছা এখানে দেখো, থামো। ছবির শিরোনাম দেওয়া আছে, ছবি দেখে যা মনে হয়েছে। এই যে এখানে কতগুলো ছবি আছে। হ্যাঁ, ছবি দেখে কি মনে হয়েছে? হ্যাঁ, এখানে প্রথম ছবিতে কি মনে হয়েছে তোমরা বলো তো। হাত তোলো এবং বলো। তানজিলা, হ্যাঁ বলো। চারপাশটা পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে ভালো থাকি। আচ্ছা, দ্বিতীয় ছবিতে কি বলা হয়েছে? হাফসা বলো। স্যার, সবাইকে সাহায্য করি, হুম। মিলেমিশে চলাফেরা করি। আর তৃতীয় ছবিতে কি আছে? আনিশা আছো না? চলে গেছে মেয়েটা, আনিশা। ইয়েস স্যার। হ্যাঁ, তৃতীয় ছবিতে কি আছে? অসহায়দের পাশে দাঁড়াই, এটি হোক আমাদের প্রত্যয়। হ্যাঁ। তাসপিয়া বলো, চতুর্থ ছবিতে কি আছে? তাসপিয়া নাই না? মাইশাত বলো, মাইশাত। মাইশাত আছো? হ্যাঁ, মাইশাত আছো? তো নাই। রাজেশ্বর, চতুর্থ ছবিটাতে কি আছে রাজেশ্বর? ইয়েস স্যার। চতুর্থ ছবিটাতে কি আছে? স্যার এখানে এসব বিপদ আপদে একে অন্যের পাশে দাঁড়াই। আচ্ছা, এখানে শিরোনাম দেওয়া আছে। হ্যাঁ রাজেশ্বর, পড়ো তারপর থেকে সবার উপস্থাপনা শেষ করে। সবার উপস্থাপনা শেষ হলে খুশি আপা বললেন, তোমাদের সবার কথা থেকে বোঝা গেল যে ছবিতে কিছু সামাজিক ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে কোনো ব্যক্তি বা একজন মানুষ কিছু কাজ করছেন। আচ্ছা বলতো, ছবিতে যেসব কাজ দেখানো হয়েছে সেগুলো কি ভালো না মন্দ? সবাই বললো ভালো। খুশি আপা বললেন, কেউ যদি এই কাজগুলো করে তাহলে আমরা তাকে কেমন মানুষ বলে মনে করি? সবাই বললো ভালো মানুষ। খুশি আপা বললেন, ভালো মানুষের কি কি বৈশিষ্ট্য ছবিগুলোতে দেখতে পাচ্ছি? সেবা, দয়া, মায়া, পরোপকার, সহযোগিতা, মনোভাব ধারণ ও ব্যক্তিগত জীবনে সেসব চর্চা করা। ওরা জবাব দিল, এবার খুশি আবার ভালো মানুষের আর কি কি বৈশিষ্ট্য হয় তা জানতে চাইলেন। জনগণরা নানা রকম বৈশিষ্ট্যের কথা বললেন। খুশি আবার আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আমরা কিভাবে জানলাম যে এগুলো ভালো মানুষের বৈশিষ্ট্য? সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তোমার বুঝলা বললেন, বড়দের কাছ থেকে দিয়েছে। আমার বাবা তো প্রায় আমাকে বলেন সবার সাথে ভালো ব্যবহার করবে, মানুষও উপকার করবে। এবার আস্তে আস্তে সবাই মুখ খুলতে শুরু করলো। শরীর বললো, আমার খালা আমাকে বলেছেন কাজটা যদি কোনো অসহায় মানুষকে দেখো তাহলে তাকে সাহায্য করবে। তুষারা বললেন, তার মানে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা সমাজ আমাদেরকে শিখিয়েছে যে এগুলো ভালো কাজ। দেখা যাচ্ছে সমাজের অধিকাংশ মানুষ এগুলোকে ভালো কাজ হিসেবে মনে করছে। সবাই সহমত হলো। খুশি আবার বলবেন, এই বাচ্চারা আমরা পরিবারে ও সমাজ হিসেবে মনে করা হয় এমন কিছু কাজ চিহ্নিত করি এবং এসব ভালো কাজ করার পেছনে যে মূল্যবোধ গুলো থাকে সেগুলো খুঁজে বের করি। আচ্ছা এখানে দেখো, সমাজে সমাজ স্বীকৃত ভালো কাজের নমুনা দেওয়া আছে। বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা, অন্যের মতামত নিয়ে মেনে নিতে না পারাও শ্রদ্ধা সহ শোনা, না পারলেও যদি কারো মতামত মেনে নিতে না পারি তাহলে সদস্য শোনা, এটা হচ্ছে মূল্যবোধ। পরমত সহিষ্ণুতা। আর বয়স্ক লোককে রাস্তা পার করে দেওয়া, এটা হচ্ছে পরোপকার। অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, তাহলে এটা কি হবে? কোন মূল্যবোধ হতে পারে? সততা। ভদ্রতা। হ্যাঁ, আর কি? আরেকটা বলো তো, তাসপিয়া আছো? তাসপিয়া, ইয়েস স্যার। একটা বলো, তুমি বলতে পারবা একটা? আমাদের এখানে সমাজ স্বীকৃত ভালো কাজ, একটা ভালো কাজ বলবা। হুম।
সামাজিক সমাজে মানুষের সাথে ভালো ব্যবহার। আচ্ছা, ভালো ভালো। তাহলে এটা কোন ধরনের মূল্যবোধের মধ্যে পড়ে তোমরা বলো তো, বাকিরা বলো। স্যার, শ্রদ্ধাশীলতা। শ্রদ্ধাশীলতা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন বলো, আরেকটা মূল্যবোধ বলো। সর্বদা সত্য কথা বলা। আচ্ছা, এটা তাহলে কোন ধরনের মূল্যবোধ? সত্যবাদিতা। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আহ আচ্ছা, আহ, এখানে বাকি আছে কে আমার পড়ানো বাকি? তো পাই না। হ্যাঁ, তানজিলা। জি স্যার। হ্যাঁ, পড়ো, তারপর থেকে পড়ো আবার। ওরা সবাই মিলে অনেকগুলো ভালো কাজের পেছনের মূল্যবোধগুলো খুঁজে বের করলো। খুশি আপা বললেন, মূল্যবোধের মাধ্যমে আমরা কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ তা বুঝতে পারি। মূল্যবোধ সমাজ স্বীকৃত যেসব নীতিমালা সাধারণভাবে সমাজের মানুষকে কোন কাজ সঠিক আর কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে মূল্যবোধ বলে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনার বলো মূল্যবোধ কাকে বলে, এটা পরীক্ষা আসবে, নোট ডাউন করো। মূল্যবোধ কি, মূল্যবোধ কি, এটা এটা পরীক্ষা আসতে পারে, আসার মতো প্রশ্ন। মূল্যবোধ কাকে বলে, এটা একটা প্রশ্ন। এক নম্বরে যে তোমাদের ওয়ান ওয়ার্ড থাকবে না, এক এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন লিখতে দিবে, মূল্যবোধ কাকে বলে। তাহলে সোয়াইব, আফনান সোয়াইব, সোয়াইব মূল্যবোধ কাকে বলে? সোয়াইব, সোয়াইব শুনতেছে না না? মাইশাদ বলো, মূল্যবোধ কাকে বলে? মাইশাদ। স্যার, সমাজ স্বীকৃত যেসব নীতিমালা সাধারণভাবে সমাজকে মানুষকে কোনো কাজ সঠিক আর কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে মূল্যবোধ বলে। আচ্ছা, তাহলে মূল্যবোধ হচ্ছে, আমরা এটা নোট ডাউন করতে পারি যে মূল্যবোধ হচ্ছে যে কোনটা ভালো সঠিক কাজ আর কোনটা ভুল কাজ এই সম্পর্কে ধারণা দেয়, যেটা এটাকে মূল্যবোধ বলে। হ্যাঁ, তারপরে পড়ো। এই মূল্যবোধগুলোর মাধ্যমে আমরা সমাজ কি গ্রহণ করবে ও করবে না সে সম্পর্কে জানতে পারি। মূল্যবোধগুলো সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। সমাজ বিভিন্নভাবে মানুষকে এসব নীতির সাথে প্রতিনিয়ত পরিচিত করার এবং মানার পরিবেশ তৈরি করে, কখনো মানতে বাধ্য করায়। নানা সমাজে গ্রহণযোগ্য মূল্যবোধগুলো আমরা সেখানকার প্রচলিত নানান কথা, ছড়া, প্রবাদ, প্রবচনে খুঁজে পাই। চলো এবার আমরা পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাদগুলো পড়ি। আফ্রিকার প্রবাদ, যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতেও পারে না। সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল। যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, আর যদি দূরে যেতে চাও তাহলে সকলেই সঙ্গে নিয়ে আগাও। আচ্ছা, হ্যাঁ, চীন থ্যাংক ইউ, দেশে তোমাকে তোমাকে থ্যাংক ইউ। তাসপিয়া পড়ো, তাসপিয়া, তারপরে তাসপিয়া। আফ্রিকার প্রতিবাদ, যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতেও পারে না। সংকটের সময় বুদ্ধিমানেরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল। যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, আর যদি দূরে যেতে চাও তাহলে সকলের সঙ্গে নিয়ে আগাও। চীনের দেশের কিছু প্রবাদ, যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে। কাউকে একটা মাছ দেওয়ার মানে তুমি তাকে একদিনে খেতে দিলে। কাউকে মাছ মাছ ধরা শিখিয়ে দিলে তুমি তাকে সারা জীবনের খাবারের সুযোগ করে দিলে। তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে চাও জানতে দিতে না চাও তাহলে সে কাজ কখনো করো না। আমাদের দেশেও এরকম প্রবাদ বাক্য আছে, দশে মিলে করি কাজ হারি জিরি না হিলা, ধর্মের কল বাতাসে নড়ে, সময়ের এক ফুল অসময়ের 10 ফুল। আচ্ছা, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে যে 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 নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না। যে আসলে নির্দেশ না মানে সে কি নেতৃত্ব দিতে পারে? কখনোই নিতে পারে না। নেতা হওয়ার সে তার কারণ নেতাকে কি করে, একটা টিম লিড করতে হয়। তো সে এটা কখনোই তার দ্বারা এটা সম্ভব হয় না। সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল। সংকটের সময় বুদ্ধিমানরা হচ্ছে কিভাবে এটাতে পার হবে, সাঁকো তৈরি করে। আর বোকা যারা, তারা হচ্ছে দেয়াল বানায় সংকটের সময়, যে তারা না, এই দেয়াল দিয়ে তারাই পার হইতে পারে না। এটাই কথা। যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, বলেছে যদি দ্রুত যেতে চাও একা হাঁটো, আর যদি দূরে যেতে চাও তাহলে সকলকে সঙ্গে নিয়ে আগাও। যদি দূরে যেতে চাও তাহলে সবাইকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কথা। আফ্রিকার এই পদগুলো আছে, চীনে আছে, দেখো
যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধি, তুমি যদি ফুল মানে উপহার দিতে যাও, তাহলে দেখবা তোমার হাতেও এটা ঘ্রাণটা লেগে থাকবে। মানে ফুলের কাছে গেলেই তোমার স্বাভাবিক ঘ্রাণ চলে আসে। তো এটা বলেছে যে কাউকে একটি মাছ দেওয়া মানে তুমি তাকে একদিন খেতে দিলে, কিন্তু মাছ ধরা শিখিয়ে দেওয়া তা হচ্ছে তাকে সারা জীবন খাবারের সুযোগ করে দিলে। ঠিক এমনই, মানে এটা হচ্ছে যে কাউকে তুমি তার জীবন ধারণের পদ্ধতিটা শিখিয়ে দিলে, এটাই আর কি। তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও, তাহলে সে কাজ কখনোই করো না। কাউকে না জানতে দিতে চাইলে এই কাজ করো না বলেছে। দশে মিলি করি কাজ হারি জিতে, এটা আমরা বলি এগুলো, হ্যাঁ। ধর্মের কল বাতাসে নড়ে, এক সময়ের এক পড়, অসময়ের 10 ফুট, সময় সম্পর্কে গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এই প্রবাদগুলোর অর্থ, এর মধ্যকার মূল্যবোধ নিয়ে দলে আলোচনা করো, এবং কোনটা পারস্পরিক সহযোগিতা, কোনটা সমানুপাতিতার মূল্যবোধ কথা বলা হয়েছে। মিলি মিলি বলল, দারুণ মজার তো। আমরা যদি নানান দেশের প্রবাদগুলো জানতে পারি, তাহলে সমাজের মূল্যবোধ সম্পর্কে আরো কিছু জানতে পারবো। আচ্ছা, এখানে প্রবাদ বাক্যগুলো দেওয়া আছে, কোন ধরনের মূল্যবোধ এগুলো আলোচনা আছে। সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল, এখানে হচ্ছে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। হ্যাঁ, এই মূল্যবোধ গুলো তোমাদের কাজ হচ্ছে মূল্যবোধ কোনটা কোন মূল্যবোধ এগুলো একটু লেখা। আচ্ছা, এরপরে মাইশাত একটু পড়ো। এরপরে মাইশাত আছো? স্যার পরের পৃষ্ঠা। হ্যাঁ, দেখো, এরপরে খুশি আপা ওদের দলে দলে ভাগ হয়। এরপর খুশি আপা ওদের দলে দলে ভাগ হয়ে বিদেশে থাকা পরিচিত জন, ইন্টারনেট, আশেপাশের মানুষ, বিভিন্ন বই ইত্যাদি উৎস থেকে প্রবাদ বাক্য সংগ্রহ করে এর মধ্যকার মূল্যবোধগুলো খুঁজে বের করতে বললেন। ওরা কাজটি করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপস্থাপন করল। চলো আমরা ওদের মতন বিভিন্ন উৎস থেকে নানা দেশের প্রবাদ বাক্য সংগ্রহ করে মূল্যবোধগুলোকে খুঁজে বের করে উপস্থাপন করি। উপস্থাপনা শেষ হলে খুশি আপা বললেন, আমি খুবই খুশি হয়েছি যে আমরা অনেক গুরুত্বপূর্ণ মূল্যবোধ খুঁজে বের করতে পেরেছি। আমরা বেশ কিছু মূল্যবোধ খুঁজে বের করেছি যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তাদের মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে একতা, দেশপ্রেম, পরমাণু সহিষ্ণু পরমত পরমাণু সহিষ্ণু সহিষ্ণুতা, পরমত পরম সহিষ্ণুতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, সহিষ্ণুতা। শ্রদ্ধা, হুম। সততা, মত প্রকাশের স্বাধীনতা, পরোপকার, দয়া, শুদ্ধাচার প্রভৃতি। মামুন বলল, কিন্তু আপা আমাদের তো রীতিনীতি আর মূল্যবোধ অনেকটা একই রকম মনে হচ্ছে। রূপা বলল, আমাদের মনে হয় সামাজিক রীতিনীতি কোনো নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে কি আচরণ করতে হবে তা জানতে সাহায্য করে। যেমন হাঁচি কাশির সময় মুখে রুমাল অথবা টিস্যু দেওয়া, কিংবা কোনোই চেপে ধরা, বড়দের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ইত্যাদি। আর মূল্যবোধ সাধারণভাবে কোনো কাজ বা আচরণ ভালো করা আর কোনটা খারাপ করা সে সম্পর্কে ধারণা দেয়, যেমন সততা, পরোপকার ইত্যাদি। আচ্ছা, খুশি হ্যাঁ, আপা বললেন, থামো একদম থামো ঠিক বলেছে। থামো তাহলে। আহ হাফসা বলো, সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধের মধ্যে পার্থক্যটা আসলে কি? স্যার, সামাজিক রীতিনীতি কোনো নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে কি আচরণ করতে হবে তা জানতে সাহায্য করে। আর হচ্ছে মূল্যবোধ সাধারণভাবে কোন কাজ বা আচরণ ভালো আর কোনটা খারাপ সে সম্পর্কে আমাদের ধারণা দেয়। আচ্ছা, তোমরা নোট ডাউন করতে পারো সামাজিক মূল্যবোধ এবং রীতিনীতির মধ্যে পার্থক্য কি। নোট ডাউন, ইউ ক্যান নোট ডাউন ইট। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে আহ নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে কি ধরনের আচরণ করতে হবে, যেমন কোথায় কোন ম্যানার, এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে কি, এই বিষয়টাকে কি বলে, সামাজিক রীতিনীতি, তাই না? হ্যাঁ। আর জানতে সাহায্য করে এই বিষয়টা। আর মূল্যবোধ হচ্ছে কোন কাজ বা আচরণ ভালো, কোনটা খারাপ, এটা সম্পর্কে শুধু ধারণা দেয়, ধারণা, যেমন সততা, পরোপকার, এগুলো আসলে এইটা হচ্ছে মূল্যবোধ, এটা সম্পর্কে ধারণা দেয়। যেমন মূল্যবোধ হচ্ছে কি সাধারণভাবে কোনো কাজ বা আচরণ ভালো, কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা সম্পর্কে একটা ধারণা দেওয়াটা হচ্ছে মূল্যবোধ। আর সামাজিক রীতিনীতি হচ্ছে যে এই কাজটা নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে কি আচরণ করতে হবে, আচরণটা, এটাই হচ্ছে কি সামাজিক। এই টুটুলকে চিনতেছি না। ওয়াফিয়া, ঠিক ওয়াফিয়ার। আচ্ছা, আহ এ দেখো, এখানে খুশি আপা বলেন, একদম ঠিক বলেছে। বলেছে নিচের সারণী থেকে আমরা দেখে নিই সামাজিক রীতিনীতি মূল্যবোধের পার্থক্য। এখানে একটা পার্থক্যর ছক দেওয়া আছে, তোমরা এটা এটা দেখে নিবা। হ্যাঁ, এটা
এটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পেরেছো? সামাজিক মূল্যবোধ এবং রীতিনীতির পার্থক্য দেওয়া আছে এখানে। খুঁজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ। এটা তোমাদের কাজ হলো যে এটা তোমরা পড়বা। আমি যেগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের থেকে আবার পড়া নিব, কারণ হচ্ছে বা পরীক্ষা নিতে পারি আমি, ঠিক আছে? খুঁজে দেখি রীতিনীতি বা মূল্যবোধ। আচ্ছা, এটা পড়বে হচ্ছে আনিশা, আছো তুমি? আনিশা? ইয়েস স্যার। হ্যাঁ, খুঁজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ, এখান থেকে পড়ো। খুঁজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ। তুষাবা বললেন, আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতায় নানা রকম রীতিনীতি আর মূল্যবোধের দেখা পাই। অরিত্রর গল্পটা থেকে চলো আমরা বিষয়টা আরো একবার বোঝার চেষ্টা করি। স্কুলের প্রথম দিন। অরিত্র আজকে প্রথম স্কুলে যাবে। মা ওকে সকাল থেকে তৈরি করছেন আর নানা রকম উপদেশ দিচ্ছেন। বলছেন স্কুলে যাওয়ার আগে বাড়ির বড়দের সালাম করতে, স্কুলে গিয়ে শিক্ষকদের সালাম দিতে। অরিত্র দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করার পর দাদি ওকে 20 টাকা একটা নোট দিলেন। তারপর বললেন, দোয়া করি তুমি অনেক বড় হও। তখনই টিকটিকিটা টিক 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 করে উঠলো। দাদি তখনই বললেন, ঠিক ঠিক ঠিক, আর আঙ্গুল দিয়ে টেবিলে 3বার টোকা দিলেন। অরিত্রকে উপদেশ দিলেন, স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকবে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি করবে না। টিফিনের কৌটা ব্যাগে ভরতে ভরতে মা বললেন, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেও। জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করবে, বাম হাত দিয়ে কাউকে কিছু দিও না। এত সব নিয়ম কানুনের কথা শুনে অরিত্র একটু ভয় ভয় করতে লাগলো। বাবার সঙ্গে বের হওয়ার আগে অরিত্র সবাইকে বিদায় জানালো। স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত বাবাও ওকে যতটা সম্ভব উপদেশ দিলেন। অরিত্রর ভয়টা আরো বেড়ে গেল। তবে স্কুলের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচা ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। ওই ওর তখনই স্কুলটাকে খুব আপন লাগতে শুরু করলো। আচ্ছা, হ্যাঁ, কুশিয়াপা রাজেশ্বর বলো। রাজেশ্বর বলো, এখানে রীতিনীতি কি, মূল্যবোধ কি কি আছে? এই রীতিনীতি হলো বড়দের পায়ে হাত দিয়ে নমস্কার করা, তারপর শিক্ষকদের পায়ে হাত দিয়ে নমস্কার করা, স্কুলে ভদ্র ও শান্ত থাকা, কারোর সাথে ঝগড়া বা মারামারি না করা, বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া। আর মূল্যবোধ হলো সম্মান প্রদর্শন, শ্রদ্ধাবোধ, শিষ্টাচার, সম্প্রীতি, সহানুভূতি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, নির্বাচন ও মূল্যবোধ এখানে আহ নির্বাচন ও মূল্যবোধ সম্পর্কে আছে। সোয়াইব আছে। সজীব পড়ো তো। সজীব, আছো? এখানে বই কি মিক্সিং আছে? পৃষ্ঠা কত? পৃষ্ঠা থেকে কত? 104 থেকে 105, এর আগে কি পৃষ্ঠা আছে? 106। সজীব আছো? এই সজীব, এই ছেলেটা কই চলে গেছে? ওয়াফিয়া, ওয়াফিয়া, তানজিলা আছো? জি স্যার। এখান থেকে পড়ো তো একটু। আচ্ছা, নির্বাচন ও মূল্যবোধ। পারি। গণেশের আজ খুব মন খারাপ। খুশিয়াপা জিজ্ঞেস করলেন, তোমার আজ কি হয়েছে? গণেশ বলল, তার এক প্রতিবেশীর একটি বিড়াল ছানা মারা গেছে। সাবা জিজ্ঞেস করলো কিভাবে? গণেশ বলল, গতকালই জন্ম নিয়েছে ছানাটি। মা বিড়ালের সাথে বিড়াল ছানাটি রাস্তার পাশে একটা গাড়ির নিচে বসেছিল। গাড়ির ড্রাইভার অসচেতন হয়ে গাড়ির চাকা উঠিয়ে দেয় তার ওপর। এ কথা শুনে সবার ভীষণ মন খারাপ হলো। মিলি বলল, আমাদের চারপাশে এমন অনেক প্রাণী আছে যারা সচেতনতার অভাবে মারা যাচ্ছে। এই প্রাণীদের সংরক্ষণের দায়িত্ব নেওয়া দরকার। এজন্য আমাদের নতুন করে কমিটি করা দরকার। সেদিনই ঠিক হলো প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটি গঠন করা হবে। সেখানে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে তারা বিভিন্ন রকম কাজ করবে। এজন্য তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিল। দিন ও তারিখও ঠিক হলো। সবার আলোচনার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটিতে কি কি পদ প্রয়োজন তার তালিকা তৈরি হলো। নির্বাচনে কে কোন পদে মনোনয়ন চায় তার নামেরও তালিকা হলো।
প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটি সদস্য পদের তালিকা। আচ্ছা, সভাপতি, এখানে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা তালিকা দেওয়া আছে, সভাপতি, সম্পাদক, সদস্য। হ্যাঁ, তারপরে পড়ো। আচ্ছা, খুশি আপা বললেন, নির্বাচন যে হবে তার আয়োজন করবে কে? নির্বাচনের আয়োজন করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হলো, যার নাম দেওয়া হলো নির্বাচন কমিশন। তারা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করলো, ক্লাসের সবার নাম লিখে ভোটার তালিকা তৈরি করলো, নির্বাচনের নিয়ম কানুনও তৈরি করলো, যার নাম হলো নির্বাচন আচরণ বিধি। চলো আমরাও নির্বাচন আচরণ বিধি জানি। এমন ভাবে প্রচার করতে হবে যেন শ্রেণী কার্যক্রম বিঘ্নিত না হয়। নির্ধারিত জায়গার বাইরে পোস্টার লাগানো যাবে না। প্রত্যেক শিক্ষার্থী কেবল একটি করে ভোট দিতে পারবে। চলো আমরা ওদের মতো কাজটি করি। নির্বাচন ঘিরে সারা স্কুল একটা উৎসবের আমেজ। এবারে নির্বাচনে 3টি প্যানেল অংশ নিচ্ছে। তাদের সুন্দর সুন্দর সব স্লোগান তৈরি হয়েছে। আমরা প্রকৃতির সন্তান, তাই প্রকৃতির যত্ন নিব। প্রতিটি পাড়া মহল্লা এলাকা হবে বন্যপ্রাণীর অভয়াশ্রম। অসহায় প্রাণীদের খাবার, চিকিৎসা সেবা ও আশ্রয়ের দায়িত্ব নিব। নির্বাচনের জন্য পোস্টার, স্লোগান তৈরি, প্রচারণার জন্য গান গাওয়া, বক্তৃতা করায় সবাই খুব উৎসাহ। নির্বাচনে অংশ নেওয়া দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারও বানিয়েছে। তাদের প্যানেল নির্বাচনে জয়ী হলে প্রকৃতি সংরক্ষণের জন্য কি কি কাজ করা হবে তার বর্ণনা এই ইশতেহারে লেখা আছে। নির্বাচনী প্রতিশ্রুতি লিখে প্ল্যাকার্ডও বানানো হয়েছে। টিফিনের সময় প্ল্যাকার্ড হাতে মিছিল হয় রোজ। গাছপালা আমাদের অক্সিজেন প্রদান করে, তাদের রক্ষার দায়িত্ব নিব। আমরা প্রকৃতির সন্তান, তাই প্রকৃতির যত্ন নিব। প্রতিটি পাড়া মহল্লা এলাকা হবে বন্যপ্রাণীর অভয়াশ্রম। অবশেষে নির্বাচনের দিন এসে গেল। ওই দিন নির্বাচন কমিশন প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তারা প্রার্থীর প্রতীক সহ ব্যালট পেপার তৈরি করেছে। প্রকৃতি সংরক্ষণ ক্লাব, প্রার্থীর নাম, প্রতীক, সিল দেওয়ার স্থান। সবার মনেই আজ উৎসবের হ্যাঁ, আনন্দ। থামো, তুমি থামো। হাফসা পড়ো। হাফসা আছো? Yes, স্যার। সবার মনে আজ উৎসবের আনন্দ, শতভাগ ভোট পড়েছে। আজ সপ্তম শ্রেণীর কেউ অনুপস্থিত নেই। সবাই সক্রিয় নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছে। ভোট গ্রহণ শেষ হলে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ভোট গণনা করা হলো। একজন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয় আর সবাই আনন্দে চেঁচিয়ে ওঠে। সবার নাম ঘোষণার পর বিজয়ীদের অভিনন্দন জানানো হলো। সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষকগণ ওদের প্রশংসা করলেন। যারা নির্বাচনে জিততে পারেনি তারাও বিজয়ীদের অভিনন্দন জানাতে ভুলেনি। প্রকৃতি সংরক্ষণ ক্লাব নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদের নামের তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হলো। চলে আমরা ওদের মতো নিচের ধাপ অনুসরণ করে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের নির্বাচনের আয়োজন করি। 1, সবার আলোচনার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটিতে কি কি পদ প্রয়োজন তার তালিকা তৈরি করা। 2, বিভিন্ন পদপ্রার্থীর একাধিক প্যানেল তৈরি করা। 3, নির্বাচন কমিশন গঠন করে তাদের নির্বাচনের নিয়ম কানুন ও ব্যালট পেপার তৈরি করতে দেওয়া। নির্বাচনের আয়োজন করতে কমিশনকে সহযোগিতা করা। 4, স্লোগান, ইশতেহার, পোস্টার, প্ল্যাকার্ড, গান ইত্যাদি তৈরি করে নির্বাচনী প্রচারণা করা। 5, নির্বাচন অনুষ্ঠান করে ভোট দিয়ে কমিটি নির্বাচন করে কমিটির সদস্যদের নাম নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া। খুশি আপা বললেন, আমরা যেভাবে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের কমিটি নির্বাচন করেছি, বাংলাদেশের আইনসভার সদস্য নির্বাচনও এভাবে হয়। বাংলাদেশের আইনসভাকে সংসদ বলা হয়। তবে আমাদের নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কিছু তফাৎও আছে। সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটি হয়, ভোট দিতে পারে কমপক্ষে 18 বছর বয়সী বাংলাদেশী নাগরিকরা। রাজনৈতিক দল থেকে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা যায়। 3, বাংলাদেশকে 300 নির্বাচনী এলাকায় ভাগ করা হয়। প্রতিটি এলাকা থেকে একজন করে মোট 300 জন সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হয়। 4, নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনে 50 জন নারী সদস্যকে নির্বাচন করেন। এভাবে আমাদের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা হলো 350টি। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। মাহবুব জানতে চাইলো, আমরা নির্বাচনের মাধ্যমে ক্লাব কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রম পরিচালনা করব। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কি হয়? জবে খুশি আপা বললেন, সংসদ অর্থাৎ আইনসভার সদস্যদের বাছাই করা হয়
এভাবে নির্বাচিত 300 সদস্যের সমন্বয়ে আইনসভা বা সংসদ গঠিত হয়। আয়েশা বলল, চলো আমরা প্রথমে পাঠ্যপুস্তক, বিভিন্ন বই, ইন্টারনেট, শিক্ষক ও অন্যান্য ব্যক্তি যারা এই বিষয়ে অনেক তথ্য জানেন তাদের সহযোগিতা নিয়ে অনুসন্ধানী কাজ করি। মিল অমিলের ছক ব্যবহার করে দেখতে পারি আমাদের ক্লাব নির্বাচন আর জাতীয় নির্বাচনের মধ্যে কোথায় মিল আর কোথায় অমিল আছে। খুশি আপা বোর্ডে নিচের ছকটি আঁকলেন, বললেন ছকের বাম দিকে আমরা আমাদের নির্বাচন নিয়ে লিখবো আর ডান দিকে লিখবো জাতীয় নির্বাচনের কথা। আর সেই দুই বিষয় দুই আর যে বিষয়টি দুই নির্বাচনের একরকম সেটি বসাবো মাঝখানে। এরকম ছককে ভেন রেখাচিত্র বলে। চলো আমরা ওদের মতো দুটো নির্বাচনের মধ্যকার মিল অমিলের ছকটি পূরণ করি। সালমা বলল, সংসদ নির্বাচন আর আমাদের নির্বাচনের মধ্যে যত তফাৎই থাক, একটা মিল কিন্তু দারুণ। দুই জায়গায় ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করা যায়, তাতে সবার মতামত দেওয়ার সুযোগ হয়। সেই প্রার্থীরা সবার পক্ষ থেকে সংসদে কথা বলেন, অর্থাৎ সবারই মতামত প্রকাশের সুযোগ তৈরি হচ্ছে। ছায়া সংসদে পথের প্রাণী বিষয়ক আইন। আনোয়ার বলল, আমি খবরে দেখেছি নওগাঁর পাহাড়পুর জাদুঘর এলাকায় কিছু শিয়াল আছে। শিয়াল তো এখন বিলুপ্ত প্রায় প্রাণী। ওই জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু তার সহকর্মীদের নিয়ে শিয়ালগুলোকে প্রতিদিন খাবার দেয়। তারা বাচ্চা শিয়ালদের দেখে শুনে রাখে। ফাতেমা আনাইয়ের কথায় সায় দিয়ে যাচ্ছিল। এর মধ্যে গৌতম বলল, শিয়াল খুঁজে পাওয়া তো মুশকিল। শিহান বলল, শিয়াল না পাই, পথে তো অনেক অসহায় কুকুর থাকে, ওদের খাবার, আশ্রয়, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, আমরা ওদের জন্য কাজ করতে পারি। হাসনা বলল, আমাদের এলাকায় একটা বিড়াল থাকে, সে সবার বাড়ি থেকে খাবার চুরি করে খায়, সেজন্য লোকের হাতে মারও খায়। সেদিন পাশের বাড়ির একজন বলছিল, ধরতে পারলে বিড়ালটাকে মেরেই ফেলবো। এই বিড়ালটাকে কি আমরা রক্ষা করতে পারি না? সালমা বলল, প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মাধ্যমে আমরা পথে বিড়াল কুকুরদের সাহায্য করতে পারি। সুমন বলল, আমাদের পাশের বাড়িতে একটা পাখিকে খাঁচায় আটকে রেখে বাড়ির লোকজন বেড়াতে চলে গিয়েছিল, ফিরে এসে দেখে পাখিটি মরে গেছে। আমরা খাঁচার পাখিদেরও রক্ষা করতে পারি। গণেশ বলল, পথের বিড়াল কুকুর নোংরা জিনিসপত্র খায়, ওরা জীবাণু ছড়ায়, সুযোগ পেলে কামড়ও দিতে পারে। আমরা বরং খাঁচার পাখিকে বাঁচাতে কাজ করি। গণেশের কথায় কয়েকজন সায় দিল। খুশি আপা যখন ক্লাসে এলেন তখন ওদের কথা চললো। খুশি আপা বললেন, আমরা তো ক্লাবের মাধ্যমে এই সংকটের সমাধান করতে পারি। শফিক বলল, আপা আমরা কোন কাজটা করব সেটা জানা থাকলে ক্লাব কাজ করতে পারতো, কিন্তু পথের কুকুর বিড়ালকে নিয়ে কাজ করব নাকি খাঁচার পাখি নাকি গাছপালা, পুকুর, নদী সংরক্ষণ, সেই সিদ্ধান্তই তো এখনো নিতে পারিনি। খুশি আপা বললেন, তোমরা নিশ্চয়ই টেলিভিশনে জাতীয় সংসদের অধিবেশন দেখেছো। আমরা ক্লাবের সদস্যদের নিয়ে জাতীয় সংসদের আদলে ছায়া সংসদ তৈরি করতে পারি। সেখানে পথের কুকুর বিড়ালকে আমরা সাহায্য করব নাকি খাঁচার পাখি, গাছপালা, পুকুর পুকুর নদী সংরক্ষণ কাজ করব, সে বিষয়টি বিল আকারে আসতে পারে। ওরা দারুণ উৎসাহ প্রকাশ করলো। খুশি আপা খুশি হয়ে খুশি আপা খুশি আপা বললেন, এবার তাহলে সংসদে এসে আমরা নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেব। আমাদের এই শ্রেণীকক্ষই হবে আইনসভা। ক্লাব নির্বাচনে বিজয়ীদের মধ্য থেকে সাধারণ সম্পাদককে করা হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ক্লাবের নির্বাচিত সভাপতিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিল। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় আইনমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী প্রমুখ মনোনয়ন দিলেন। রাষ্ট্রপতি তাদের নিয়োগ অনুমোদন করেন। একজন স্পিকারও নিযুক্ত হলো। বিজয়ী প্যানেলের বাকিরা সরকারি দলের সাংসদ আর অন্যরা বিরোধী দলের সাংসদ হলো। সাবা বলল, বাহ, আমরা তো সরকার তৈরি করে ফেললাম। কয়েকজন সংসদ সদস্য মিলে আলোচনার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব যে কোনো গৃহহীন প্রাণীকে সাহায্য করবে, এমনকি যদি কোনো মানুষ তার পোষা প্রাণীর ঠিক মতো যত্ন না দেয় সেক্ষেত্রেও ব্যবস্থা নেবে। এই মর্মে আইনের একটি খসড়া প্রস্তাব তৈরি হলো। এরপর বিরোধী দলের একজন সদস্য আইনের খসড়াটি সংসদে বিল আকারে উপস্থাপন করলো। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা নিজেদের মধ্যে বিতর্ক করলো। সবশেষে স্পিকার মৌখিক ভোটের আয়োজন করলেন। কণ্ঠভোটে হ্যাঁ জয়যুক্ত হলো। আইনটি লিখিতভাবে পেশ করা হলো, রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলেন। এভাবে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের একটি আইন তৈরি হলো। আইনটি প্রণীত হওয়ার পর পথের কুকুর বিড়াল কিংবা খাঁচার পাখি এদের নিয়ে কাজ করতে ওদের আর কোনো বাধা থাকতো না। তবে আইনে একটি শর্ত রয়েছে, ঝুঁকিপূর্ণ কাজে বড়দের পরামর্শ নিতে হবে এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর ওরা দলগতভাবে নিজের ছকটি ব্যবহার করে সারা বছর কি কাজ করবে তার পরিকল্পনা চূড়ান্ত করলো। আচ্ছা, থামো।
আচ্ছা, এই স্টুডেন্ট, আমি যদি আজকে একটু বেশি ক্লাস নেই, 10 মিনিট বেশি ক্লাস নেই, তোমার কি সমস্যা আছে? নো স্যার। এই, তোমরা বলো, যদি সমস্যা থাকে তাহলে কিন্তু শেষ করে দিব, কারণ আমি এই অধ্যায়টা শেষ করতে যাচ্ছি, আমাদের সময় নেই, তো পরীক্ষাও চলে আসছে। এই, আনিশা কি বলো? সাদ আছো? এই হাফসা ইয়েস স্যার। কি বলো? নো স্যার, সমস্যা নেই। আহ, পরীক্ষা চলে আসছে তো, মানে ক্লাস একটু আমি চাচ্ছিলাম শেষ করে দেব, কিন্তু অধ্যায়টা শেষ করি, এজন্য চাচ্ছি। আচ্ছা, এখানে দেখো, আহ আহ, রাজেশ্বর বলো, বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্য কতজন? স্যার বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্য আনিশা বলো, আনিশা, নির্বাচিত সংসদ সদস্য কত বাংলাদেশে? আনিশা, ইয়েস স্যার। বাংলাদেশের সংসদে নির্বাচিত সংসদ সদস্য কতজন? স্যার 200। হ্যাঁ, 300 জন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাসবিয়া বলো, কত বছর হলে তুমি ভোট দিতে পারবা? স্যার 18। 18 বছর। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা পড়েছি, আগের পড়া ছিল। তো এগুলো হচ্ছে নোট ডাউন রাখবা এগুলো। এই যে আরো একটা ইনফরমেশন ছিল, যে হচ্ছে 300 সদস্য হবে। এরপরে সদস্য বলেছে যে কত বছর বয়সে ভোট দিতে পারবে। হ্যাঁ, এগুলো কিন্তু নিয়ম নীতি কিছু বলেছে, এই জন্য তোমাদের জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কে বলবে? মাইশাত আছো? মাইশাত, জি স্যার। সংরক্ষিত আসন আছে নারী সংসদ সদস্য কতজন বলতে পারো? স্যার 50 জন। 50 জন, রাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো নোট ডাউন করবা, এগুলো পরীক্ষা আসতে পারে, ছোট মানে যেগুলো এক কথায় ওয়ান ওয়ার্ড আসবে, অথবা ইয়ের মধ্যে দিতে পারে। আচ্ছা মাইশা, তুমি তারপর থেকে পড়ো, হাফসা যেখানে শেষ করেছে। আচ্ছা দেখো, এখানে আছে কিছু ঘর আছে, ছক আছে, কাজের বিবরণ দেওয়া আছে ভাই, এগুলো তোমাদের কাজ, বাসায় এগুলো করবা। আচ্ছা, এরপর থেকে পড়ো মাইশা, সংবিধানের ধারণা। সংবিধানের ধারণা। খুশি আপা আরো বললেন, ক্লাস পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন থাকলে ভালো হয়, তাই না? রাজীব বলল, জি আপা, এই নিয়ম কানুন গুলো লিখিতভাবে থাকলে ভালো হয়। খুশি আপা বললেন, তাহলে সবার অংশগ্রহণ ক্লাবের জন্য কিছু নিয়ম ঠিক করে ফেলি। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম। খুশি আপা জিজ্ঞেস করলেন, এই নিয়মগুলো না থাকলে কি হতে পারে? ফ্রান্সিস বলল, ক্লাবের মাধ্যমে ঠিকমতো কাজ পরিচালনা করা যাবে না। খুশি আপা বললেন, ঠিক তাই, আমরা 1971 সালে পশ্চিমা শাসক গোষ্ঠীর শাসন শোষণ থেকে মুক্তি লাভের জন্য যুদ্ধ করেছি। লক্ষ প্রাণ ও রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। তাহলে এই দেশটি পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন থাকা প্রয়োজন, তাই না? ওমেরা বলল, জি আপা, আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নিয়ম কানুন ও কর্তব্য লিখিত আকারে রয়েছে সংবিধানে। খুশি আপা বলল, ঠিক বলেছ অমর। রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য সম্পর্কে জানা যায় সংবিধানের মাধ্যমে। স্বাধীনতার পর 1972 সালের 11ই জানুয়ারি তৎকালীন তৎকালীন রাষ্ট্রপ্রধান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। পরবর্তীতে সেই বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস থেকে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। আচ্ছা থামো, ওয়াফিয়া প্রতিষ্ঠানের বলো, মূল্যবোধ। সংবিধান কার্যকর হয় কত তারিখে, কত সালের কত তারিখে? ওয়াফিয়া আছে? সোয়াইব আছো তুমি? সাদাফ বলো, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে? সাদাফ। হ্যাঁ, 1900। আনিশা বলো, কত তারিখ কার্যকর হয়? স্যার এটা 1972 সালের 16 ডিসেম্বর। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পড়ো মাইশাত। প্রতিষ্ঠান মূল্যবোধ। খুশি আপা জানতে চাইলেন, নির্বাচন ছাড়া আর ছায়া সংসদের অভিজ্ঞতা কেমন লাগলো? ওরা বলল, আমাদের খুব ভালো লেগেছে, দারুণ মজা হয়েছে। আচ্ছা, আমরা যেদিন নির্বাচন করলাম, সরকার গঠন করলাম, ছায়া সংসদে বিল পাশ করলাম, সেখানেও কি মূল্যবোধ রীতিনীতি কাজ করেছে? খুঁজে দেখি। ওরা খুঁজে বের করলো, একটা তালিকা তৈরি করলো। আচ্ছা, এখানে একটা তালিকা দেওয়া আছে, তোমরা এটা বুঝে নিও। কাজের বিবরণ দেওয়া আছে, দায়িত্ব দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম আছে, সামাজিক রাজনৈতিক মূল্যবোধ, রীতিনীতি ও মূল্যবোধের নাম আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপর থেকে পড়ো, এরপর থেকে সালমা সালমা বলো। বলল,
সালমা বলল, আপা, টেলিভিশনের সংসদ অধিবেশনে আমরা দেখেছি সংরক্ষিত নারী আসনের সদস্যরা কথা বলেন, কিন্তু আমাদের তো ছায়া সদস্যে কোনো সংরক্ষিত নারী আসনের সদস্য ছিল না। খুশি আপা পাল্টা প্রশ্ন করলেন, সংসদে যদি কোনো মেয়েই না থাকতো তাহলে কেমন হতো? ওরা সবাই বলল, ব্যাপারটা মোটেও ভালো হতো না। কেন ভালো হতো না? খুশি আপার প্রশ্ন। ওরা বলল, কেবল ছেলেরা অংশগ্রহণের সুযোগ পাবে, মেয়েরা পাবে না, এটা অন্যায়। ছেলে মেয়ে সবাই সবকিছুতে সমান অধিকার আছে। একসময় অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী যাদের গায়ের রং সাদা কেবল তারাই ভোট দিতে পারতো। এরকম অদ্ভুত আইন কেন? ওরা অবাক হলো। খুশি আপা বললেন, খুব ভালো একটা প্রশ্ন করেছো। আচ্ছা, মনে আছে আইন কারা তৈরি করে, কিভাবে তৈরি করে? সিয়াম বলে উঠলো, আইনসভায় তৈরি হয়, আইনসভার সদস্যরা মতামতের ভিত্তিতে। গৌতম বলল, হ্যাঁ, ঠিক কিন্তু ঠিক আছে, আইনসভার ঠিক আছে, থামো। হাফসা পড়ো, দ্রুত পড়বা, শেষ করতে হবে, বেশি দেরি করা যাবে না স্টুডেন্টরা। স্যার। হ্যাঁ। গৌতম বলল, কিন্তু আইনসভার সদস্যরা তো সমাজের সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত হন। মানুষ তাহলে অমন প্রার্থীদের ভোট দিত কেন? সালমা বিস্মিত হয়ে জানতে চাইলো, তার মানে কি তখনকার মানুষের সামাজিক রীতিনীতি মূল্যবোধ মূল্যবোধ ওই রকম ছিল? তখন খুশি আপা বললেন, চলো তাহলে আমাদের দেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক সাহিত্যিক রামমোহন রায়ের জীবনের অংশবিশেষ পড়ে দেখি মানুষের মাঝে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে কাজ করে আর কিভাবে তার সময়ের সাথে বদলে যায়। তোমরা হয়তো রাজা রামমোহন রায়ের নাম শুনেছ। তাকে বলা হয় প্রথম আধুনিক বাঙালি। প্রচলিত অর্থে তিনি কোনো রাজা ছিলেন না, এ উপাধি তার অর্জিত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1772 সালে হুগলি জেলার এক বনেদি ব্রাহ্মণ পরিবারে। প্রথমে তিনি সংস্কৃত ভাষা শিখলেও নিজের আগ্রহে ফার্সি ও আরবি ভাষা শেখেন। এই দুই ভাষা তিনি এত ভালো রপ্ত করেছিলেন যে অনেকে ঠাট্টা করে তাকে ডাকতো মৌলভী রামমোহন। তিনি হিন্দু, খ্রিস্টান ও মুসলিম ধর্মশাস্ত্রও পড়েছিলেন। তবে এই দূরদর্শিতা তরুণের বুঝতে অসুবিধা হয়নি যে ভবিষ্যতে উন্নতির জন্য ইংরেজি ভাষা শেখা জরুরি। ফলে রামমোহন এক ইংরেজের কাছে ভালোভাবে ভাষাটি আয়ত্ত করেন। তিনি দেশে আধুনিক শিক্ষা প্রচলনের পক্ষে কাজ করেছেন। তার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রামমোহন রায় আধুনিক বাঙালি সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন। এই সময় ভারতবর্ষে হিন্দু সমাজে একটি অত্যন্ত অমানবিক কুপ্রথা চালু ছিল। এটি হলো সতীদাহ বা সহমরণ। এই ব্যবস্থায় স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও তার চিতায় পুড়িয়ে মারা হতো। রামমোহন এই প্রথাটি বন্ধে উদ্যোগী হন। তখন বাংলায় ইংরেজ শাসন চলছে। তারা প্রথাটির বিরুদ্ধে থাকলেও এ দেশীয় একটি প্রচলিত ব্যবস্থা বদলানোর উদ্যোগ নিজেরা গ্রহণ করতে দ্বিধান্বিত ছিলেন। কিন্তু রামমোহন সতীদাহ প্রথা বন্ধে ইংরেজ শাসকের সহযোগিতা কামনা করেন। এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্মেও রামমোহনের ভাবনায় এই প্রথা বিরোধী বিদ্রোহী ভাব তৈরি হওয়ার পেছনে একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও কাজ করেছে। তার দাদা জগমোহন রায়ের স্ত্রী ছিলেন অলকমণি দেবী। রামমোহন এই বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। দাদা জগমোহন অকালে মারা গেলে সামাজিক চাপে বৌদি অলকমণিকে চিতায় পুড়িয়ে মারার ব্যবস্থা হয়। তিনি নিজে সহমরণ চাননি। খবর পেয়ে রামমোহন বৌদিকে বাঁচাবার জন্য ছুটে এসেছিলেন, কিন্তু তিনি পৌঁছাবার আগেই সব শেষ হয়ে গেছে। তবে ঘটনাটি তার মনে গভীর রেখাপাত করেছিল। এই ঘটনা তুলে ধরে কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন, বৌদির চিতার পাশে পাথরের মূর্তির মতো এসে দাঁড়ালেন রামমোহন। এক চোখে আগুন আর এক চোখে জল নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, জীবনে যে কোনো মূল্যে ভারতবর্ষ থেকে নারী হত্যার এই পৈশাচিক প্রথা তিনি চিরদিনের মতো লোপ করে দেবেন। রক্ষণশীল হিন্দু পণ্ডিতগণ তার বিরুদ্ধে প্রচার শুরু করে। তবে রামমোহন ছিলেন উদার চিত্তের সাহসী মানুষ। সৌভাগ্যের বিষয়, সে সময় ভারতবর্ষে গভর্নর জেনারেল হিসেবে এসেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংকো। তিনি বিদ্যা, বুদ্ধি, সাহস আর সত্যানিষ্ঠের জন্য রামমোহনকে অত্যন্ত সম্মান করতেন। সতীদাহ প্রথা বন্ধের উদ্যোগে কেন্দ্র করে তখন হিন্দু সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। অনেক রাজা রামমোহনের বিরুদ্ধে থাকলেও কোনো কোনো শাস্ত্রজ্ঞানী পণ্ডিত তার পক্ষে ছিলেন। ফলে রক্ষণশীল সমাজের ব্যাপক প্রচারণার মধ্যেও রামমোহনের জয় হলো। 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ হয়ে গেল। এই আইন বাস্তবে প্রয়োগ করতে হয়তো আরো কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত এরকম একটি অমানবিক কুপ্রথা সম্পূর্ণ বন্ধ হয়েছিল।
রাজা রামমোহন রায়কে এই উপমহাদেশের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করার আরো অনেক কারণ রয়েছে। বিলেতে অবস্থানের সময় তিনি ইংল্যান্ডের রিফর্ম বা সংস্কার বিলের সাথে সামঞ্জস্য রেখে ভারতবর্ষের সাধারণ মানুষের অধিকারের পক্ষে অনেকগুলো সুপারিশ তুলে ধরেছিলেন। আইনসভার ইংরেজ সদস্যদের অনেকে তাকে সমর্থন দিয়েছিল। তিনি এদেশে ইংরেজি শিক্ষার মাধ্যমে বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষার প্রসারে বিশ্বাস করতেন। নারীদের জন্য আধুনিক শিক্ষার আয়োজনও তার ছিল অগ্রণী ভূমিকা। রামমোহন নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন এবং মেয়েরা যেন সম্পত্তির উত্তরাধিকার লাভ করে তার পক্ষেও কাজ করেছেন। এছাড়া বাংলা গদ্যের সূচনাকারীদের অন্যতম একজন রাজা রামমোহন রায়। এরকম ঘটনা শুধু এই বাংলায় ঘটেনি, পৃথিবীর অন্যান্য দেশেও সমাজে নারীর অবস্থান পরিবর্তনে অনেকে আত্মত্যাগ করেছেন। এরকম একজন হচ্ছেন জোয়ান অফ আর্ক। সে সময় ইউরোপে নারীদের যুদ্ধে যাওয়ার অনুমতি ছিল না। জোয়ান অফ আর্ক পুরুষ বেশে যুদ্ধ পরিচালনা কর যুবরাজ চার্লসকে সিংহাসনে বসাতে ভূমিকা রাখেন। সেটি 1429 সালের কথা, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পর তিনি আরেক দলের হাতে ধরা পড়েন। এরা তাকে শত্রু বাহিনীর হাতে তুলে মৃত্যুদণ্ড দেয়। আচ্ছা, দেখো এখানে অনুশীলন আছে। অনুশীলনের পরে হচ্ছে অনুশীলন কিছু বিষয় আছে। আর এরপরে বলেছে যে খুশি আপা কি করেছে, বিতর্ক শেষে খুশি আপা বিতর্কে অংশগ্রহণ করে নিজেদের মুক্ত আলোচনা আহ্বান করলেন। তারপরে রাজনীতি, মূল্যবোধ, আইন, সরকার এসব নিয়ে আলোচনা করলেন। এই বিষয়গুলো সরকার, রাষ্ট্র সরকার আইন কিভাবে রীতিনীতি মূল্যবোধকে প্রভাবিত করে, রীতিনীতি মূল্যবোধ কিভাবে রাষ্ট্র সরকার আইনকে প্রভাবিত করে, এই বিষয়গুলো আছে। আচ্ছা, আমরা এখান থেকে আজকের পড়া থেকে অনেকগুলো বিষয় জানলাম, মানে রাষ্ট্র সম্পর্কে জানলাম। আর কি কি সম্পর্কে জানলাম আনিশা? আজকে আমরা কি কি জানলাম শেষ করে দিচ্ছি। ইয়েস স্যার। কি কি জানলাম আজকে, আমরা কি কি বিষয় জানলাম? স্যার আজকে হলো আমরা রামমোহন রায়ের জীবনী থেকে আমরা সতীদাহ প্রথা কিভাবে তিনি তুলে ফেলেছিলেন সেটা সম্পর্কে জেনেছি। তাছাড়া আচ্ছা, থ্যাংক ইউ। তুমি হ্যাঁ, মাইশাদ বলো আর কি জানলাম, এছাড়া আর কি জেনেছি মাইশাদ? স্যার সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায় এর সম্পর্কে। আগে কি কি জেনেছি? তানজিলা বলো, তানজিলা এর আগে আমরা কি জেনেছি আজকের ক্লাস থেকে? নির্বাচন, জাতি সংসদে নির্বাচন কিভাবে হয়, হ্যাঁ, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক। হ্যাঁ, মূল্যবোধ, সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধ দুইটার মধ্যে পার্থক্য কি, হ্যাঁ এগুলোর মধ্যে পার্থক্য জেনেছি। নির্বাচন কিভাবে হয়, আরো অনেকগুলো বিষয় জেনেছি। আমি তোমাদেরকে নোট ডাউন করতে বলেছিলাম ক্লাসের মধ্যে, ভিডিও দেখলে বুঝতে পারবা, অথবা তোমরা তোমাদেরকে যে যে বিষয়গুলো বলেছি এগুলো একটা ভালো করবা। এই অধ্যায়ের এই বিষয়গুলো তোমরা ভালো করে অবশ্যই পড়ে আসবে আগামী দিন। ঠিক আছে, আজকে একটু বেশি লেট হয়ে গেল, দুঃখিত। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।